সবাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে পার্কিং লটে এলো। নামজুন এবং সবিন সবার লাগেজ গাড়িতে তোলার ব্যবস্থা করতে লাগলো। বড়দের জন্য একটা বড় এসইউভি অপেক্ষা করছে। আচ্ছা, আমরা বড়রা এই গাড়িতে চলে যাচ্ছি, বাচ্চারা অন্য গাড়িতে আসুক। হ্যাঁ, সেটাই ভালো হবে ভাই। বেশ, তোমরা এগোও, আমরা আসছি। ড্রাইভারকে বলবি ধীরে ধীরে চালাতে। আরে কি যে বলো বড় বাবা, আমরা দুবাই থাকতে ড্রাইভার লাগবে? ড্রাইভার লাগবে না, তোমরা যাও, আমরা আসছি। তোর ফিরছিস এর জন্য তো নতুন গাড়ি কিনেছি। খুব ভালো করেছো। জাঙ্কুক তো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে পারে না। নামজুন গাড়িতে উঠতে উঠতে বলে উঠলো, বেশ তাহলে জাঙ্কুক তুই সাবধান আয়। হবি, তুই কিন্তু জোর গাড়ি চালাবি না। আর তেজিমি ভাইদের সাথে সাবধানে আসবি, কোনো দুষ্টামি করবি না। বলতে বলতে বড়রা তাদের গাড়িতে উঠে চলে গেল। এখন পার্কিং লটে দাঁড়িয়ে আছে শুধু জাঙ্কুক, জেহব, জিমিন আর তে। তাদের সামনে চকচকে কালো রঙের একটা বিএমডব্লিউ। জাঙ্কুক ফিরা খুশিতে তার বাবা এই গাড়িটা তার জন্য কিনেছে। জেহব পকেট থেকে গাড়ির চাবিটা বের করে স্বভাবসুলভ ভঙ্গিতে জাঙ্কুকের দিকে ছুড়ে দিয়ে বলে উঠলো, ধর জাঙ্কুক, তোর ফেভারিট গাড়ি। এই স্টিয়ারিং তোর হাতে মানায়। আমি জানি ড্রাইভ করার জন্য তোর হাত নিষ্পিস করছে। জাঙ্কুক এক হাতে চাবিটা লুফে নিল, কিন্তু পরক্ষণে সেই চাবিটা আঙুলে ঘুরে আবার জেবের দিকে বাড়িয়ে দিল। না ভাইয়া, আজ আমি ড্রাইভ করবো না, তুমি চালাও। জাঙ্কুকের কথা শুনে জেব যেন আকাশটায় পড়লো। সে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুকের কাছে ড্রাইভ করাটা একটা নেশা। জাঙ্কুক যখন গাড়িতে ওঠে অন্য কাউকে গাড়ি স্টারিং ধরতে দেয় না। সেই জাঙ্কুক আজ ড্রাইভ করতে চাইছে না। ব্যাপারটা জেবের ঠিক হজম হলো না। জাঙ্কুক, তুই ঠিক আছিস তো? আজ সূর্য কোন দিকে উঠেছে রে? তুই ড্রাইভ করতে চাইছিস না? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই তো বলিস ড্রাইভ তোর কাছে মেডিটেশনের মতো। জাঙ্কুক তের দিকে আচোখে তাকিয়ে ঠোঁটের কোনো শয়তানি হাসি ফুটিয়ে বলে উঠল, ঠিকই বলেছে ভাইয়া, ড্রাইভিং আমার কাছে একটা অ্যাডভেঞ্চার। আমি অস্বীকার করছি না, কিন্তু মুখের সামনে বিরিয়ানি থাকতে ভাত কে খায় বলো? কথাটা বলে জাঙ্কুক ধীরে ধীরে তের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। তার দৃষ্টি তের শরীরের প্রতিটি ভাঁজ ছুঁয়ে গেল। যেও প্রকুশকে তাকালো। সে জাঙ্কুকের কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারলো না। বিরিয়ানি? ভাত? কিসের কথা বলছিস তুই? আমাদের তো এখন লাঞ্চ করার কোনো প্ল্যান নেই। বাসায় গিয়ে খাবো। তোর কি বেশি ক্ষুধা পেয়েছে? জেবে চোখের দিকে তাকে কিন্তু ইঙ্গিতটা তের দিকে ছুঁড়ে দিয়ে বলে উঠলো, হ্যাঁ ভাইয়া, অনেক খিদে পেয়েছে। 4 বছরের ক্ষুধা। বলেই জাঙ্কুক হেসে উঠল, কিন্তু এই হাসিতে কোনো কৌতুক নেই, আছে এক ভয়ঙ্কর কামনার ছাপ। সে আরেকবার তের দিকে তাকালো, যেন বুঝিয়ে দিল বিরিয়ানি কে। যাই হোক ভাইয়া, তুমি এসব বুঝবে না, আর আমি এখন তোমাকে বোঝাতে চাচ্ছিও না। যার বোঝায় সে ঠিকই বুঝেছে। চলো এখন যা যাক। তে জাঙ্কুকের এই কথার মানে মুহূর্তে আজ করতে পারলো। বিরিয়ানি বলতে জাং তাকে বুঝিয়েছে, এবং ড্রাইভিং না করার মানে হলো সে পেছনের সিটে তের পাশে বসে তাকে উপভোগ করতে চায়। লজ্জায়, ঘৃণে আর আতঙ্কে তের পা যেন মাটির সাথে গেঁথে গেল। সে নড়তেই পারলো না। উফ ভাইয়া, তোমরা কিসব হেয়ালিতে কথা বলছো? আমার গরম লাগছে। চলো তো গাড়িতে উঠি, আমি সামনে বসবো হোপ্পা ভাইয়ের পাশে। জিমিন দৌড়ে গিয়ে সামনের সিটের দরজা খুললো। জেপু মাথা নেড়ে ড্রাইভিং সিটে বসলো। পাগল ছেলে একটা, নে এবার ওঠ। কিন্তু তে তখনও মতির মতো দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে পেছনের সিটে জাঙ্কুকের পাশে বসা মানে জেনে শুনে আগুনের চুল্লিতে ঢোকা। জাঙ্কুক পেছনের দরজাটা খুলে দাঁড়িয়ে রইল। সে তের দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে পিস পিস করে বলে উঠল, কি হলো, পা চলছে না? কোলে করে তুলে গাড়িতে বসাতে হবে? জাঙ্কুকের কথা শুনে তে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো। ভালো ভালো গাড়িতে ওঠ, আমার ধৈর্য পরীক্ষা নিস না। বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তে ঢোকে এলো। সে বেশ বুঝতে পারলো তার পালানোর কোনো পথ নেই। সে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে গাড়ির পেছনে ছিটে বসলো। জাঙ্কুক তার ঠিক পাশেই বসলো এবং দরজাটা সশব্দে বন্ধ করে দিল। গাড়ি স্টার্ট নিল। সামনের সিটে জেহব আর জিমিন উচ্চস্বরে গান বাজাচ্ছে আর গল্প করছে, আর পেছনে এক বন্ধ খাঁচার শিকারির পাশে বড় যুবতী হয়ে বসে আছে তে। সে জানে না এই দীর্ঘ যাত্রার পথে তার সাথে কি ঘটতে যাচ্ছে। রাত 9টা। গাড়ি হাওয়া দিয়ে ছুটে চলেছে। মিউজিক প্লেয়ারে গান চলছে, আর জিমিন সেই গানে তালে তালে মাথা দুলিয়ে নাচছে। গাড়ি যত সামনের দিকে এগোচ্ছে রাস্তার লাইট কমে আসছে। হঠাৎ জাঙ্ক বলে উঠল, হবি ভাই, কেবিন লাইটের সুইচটা অফ করো তো, আর ওটা চোখে লাগছে, আমি একটু ঘুমাবো। কথাটা শুনেই তের আত্মা উড়ে গেল। সে জাঙ্কুকের দিকে তাকালো, কিন্তু কিছু বলতে পারলো না। জব লাইট অফ করার সাথে সাথে তার পেছনের সিটে নেমে এলো এক নিকষ কালো আধার। তের দরজার সাথে একদম মিশে বসে আছে। সে চাইছে জাঙ্কুকের সাথে তার শরীরে যেন বিন্দু মাত্র স্পর্শ না লাগে। জাঙ্কুক আহাস করে বসে আছে, তার এক হাত জানালা কান নিশে, আর অন্য হাতটি সিটের মাঝখানে রাখা।
কিন্তু গাড়িটা শহরের ভিড় পার করে একটু ফাঁকা রাস্তা উঠতেই জাঙ্কুক নড়ে চড়ে বসলো। খুব সাবধানে তার ডান হাতটা ছিটে পেছন দিয়ে ঢুকিয়ে দিল। তে জানালার বাহিরে তাকিয়েছিল। হঠাৎ সে অনুভব করলো জাঙ্কুকের বলিষ্ঠ হাতটা তার কোমরে এসে শক্ত হয়ে চেপে বসেছে। তে বিদ্যুৎ স্পষ্টের মতো চমকে উঠল। সে দ্রুত জাঙ্কুকের দিকে তাকালো। তার চোখ বড় বড় হয়ে গিয়েছে। তার দৃষ্টিতে প্রশ্ন আর আতঙ্ক মিশে গেল। কিন্তু জাঙ্কুকের দিকে তাকিয়েতে অবাক হয়ে গেল। জাঙ্কুক তার দিকে তাকাচ্ছেই না। সে সামনের দিকে তাকিয়ে জেবের সাথে গল্প করছে। হবে ভাইয়া, গাড়ির সাসপেনশনটা কিন্তু দারুণ। এত স্পিডেও কোনো ঝাঁকুনি লাগছে না, তাই না? বলছিলাম না, BMW বলে কথা। তুই চালালে আরো ভালো বুঝতি। জাঙ্কুকের মুখে হাসি, কিন্তু তার হাতটা তার কোমরে স্থির নেই। সে আঙুল দিয়ে তার কোমরের নরম অংশে চাপ দিচ্ছে, যেন সে কোনো নরম মাটি দিয়ে খেলা করছে। তে অস্বস্তিতে কুঁকড়ে যেতে লাগলো। সে তার হাত দিয়ে জাঙ্কুকের হাতটা সরানোর চেষ্টা করলো। তে জাঙ্কুকের হাতের উপর নিজের হাত রেখে চাপ দিল, বোঝাতে চাইলো হাতটা সরিয়ে নিতে। কিন্তু জাঙ্কুক উল্টে তার হাতের মুঠ শক্ত করলো। এবার তার হাতটা আর কাপড়ের উপর সীমাবদ্ধ রইল না। খুব কৌশলে জাঙ্কুকের হাত তার কামিজের নিচ দিয়ে ঢুকে গেল। তার ঠান্ডা ও মসৃণ আঙুলগুলো তার পেটের উন্মুক্ত চামড়া স্পর্শ করতে তার শরীর শিউরে উঠল। মুখ দিয়ে একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো, আহ! জিমিন পেছন ফিরে বলল, কি হলো তে? তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। জাঙ্কুকের হাত তখনও তার পেটের উপর বিচরণ করছে। জাঙ্কুক তার নাভির চারপাশে আঙুল পড়াচ্ছে। এই অবস্থায় সে জিমিনকে কি বলবে? ঠিক তখনই জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চিন্তা করিস না জিমিন, তে বোধ হয় মোশন সিকনেসে ভুগছে। তোরা গানটা এনজয় কর, আমি দেখছি। জাঙ্কুকের কথা শুনে জিমিন আবার সামনে ফিরল। জাঙ্কুক এবার তের দিকে তাকালো না, কিন্তু তার হাতটা আরো উপর উঠতে শুরু করলো। তে এবার মরিয়া হয়ে উঠলো। সে দুই হাতে জাঙ্কুকের হাতটা থামানোর চেষ্টা করলো। তার চোখে জল টলমল করছে। তে এবার না পেয়ে ফিস ফিস করে কান্নারদ্ধ গলায় বলে উঠলো, ভাইয়া প্লিজ হাতটা সরাও, প্লিজ, আমার অস্বস্তি লাগছে। জাঙ্কুক তের অনুরোধ শুনেও থামলো না, বংশের তের কানের কাছে মুখটা নামিয়ে আনলো, যেন সে কোনো গোপন কথা বলছে। সামনে সিটে জেহব আর জিমিন উচ্চস্বরে গানে মগ্ন, তাই পেছনে এই ধস্তাধস্তি তার টের পেল না। জাঙ্কুক তের কানে লতিতে নিজের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে উঠলো, চুপ করে বসতে, একদম নড়বি না। তুমি এটা কি করছো ভাইয়া? হাত সরাও প্লিজ, আমি কিন্তু এবার চিৎকার করবো। জাঙ্কুক এবার তার অন্য হাত দিয়ে তের উরুর উপর চাপ দিল এবং জামার নিচে থাকা হাতটা দিয়ে তের কোমরে খামচে ধরলো। তে ব্যথায় কুকড়ে গেল, কিন্তু জাঙ্কুক তাকে সোজা করে বসিয়ে দিল। চিৎকার করবি? কর। চিৎকার করলে জেহব ভাইয়া আর জিমিন পেছনে তাকাবে, আর তাকালে ওরা কি দেখবে জানিস? ওরা দেখবে তুই আমার স্পর্শ এনজয় করছিস, কারণ আমার হাত তোর জামার নিচে। ওরা ভাববে তুই আমাকে উস্কানি দিয়েছিস। না না, ওরা বিশ্বাস করবে না। তোর কি মনে হয় ওরা আমাকে বাদ দিয়ে তোর কথা বিশ্বাস করবে? ওরা আমার ভাই বোন, তোর না। ওরা আমাকে বিশ্বাস করবে, আর তোকে চরিত্রহীন ভাববে। 4 বছর পর ভাইয়াকে কাছে পেয়ে তুই নিজে নিজেকে বিলে দিচ্ছিস, আর আবারও আমার নামে কলঙ্ক ছড়াতে চাইছিস। তুই কি চাস সবাই আবার তোকে দোষারোপ করুক? যদি না চাস তবে ছটফট করা বন্ধ কর। তুই জাঙ্কুকের এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারলো জাঙ্কুক কতটা নীচ হতে পারে। নিজের সম্মান বাঁচাতে তে প্রতিরোধ করা বন্ধ করে দিল। সে পাথরের মতো শক্ত হয়ে বসে রইল, চোখ দিয়ে শুধু নিঃশব্দে জল গড়িয়ে পড়তে লাগলো। জাঙ্কুক তার প্রতিরোধহীন শরীরটা পেয়ে এক প্রকার পৈশাসিক আনন্দ পেল। সে জেহাবের সাথে কথা বলার তালে তালে তার শরীরের স্পর্শ নিতে থাকলো। গানটা সত্যি জোস, তাই না ভাইয়া? ভলিউমটা আর একটু বাড়িয়ে দাও তো। গাড়ির ভেতরে গানের আওয়াজ বাড়লো, আর সেই আওয়াজে চাপা পড়ে গেল তের নীরব কান্না। তে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই রাস্তা যেন শেষ হবে না। প্রায় ঘন্টাখানেক পর তাদের গাড়ি বিশাল বাড়ির ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলো। বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছে, সবার মুখে হাসি আর হাতে ফুলের তোড়া। জাঙ্কুকে বরণ করার জন্য সবাই অপেক্ষা করছে। গাড়ি থামার সাথে সাথেই সামনের দরজা খুলে গেল। জেহেব আর জিমিন হাসি মুখে নেমে এলো। হ্যাঁ, অবশেষে মামুনি, আমরা এসে গেছি। মামুনি দেখো, আমরা চলে এসেছি। পেছন থেকে জিমিন দরজাটা খোলা রেখে দৌড়ে জিন আর ইয়ঞ্জনের দিকে চলে গেল। তে এই সুযোগটা হাতছাড়া করতে চাইল না। সে প্রায় সঙ্গে সঙ্গে দরজার দিকে হাত বাড়ালো, যেন এই বদ্ধ নরক থেকে এক মুহূর্তের জন্য হলেও মুক্তি পেতে পারে। কিন্তু তার হাত আটকে গেল। জাঙ্কুক এতক্ষণ স্বাভাবিক ভঙ্গিতে বসেছিল, কিন্তু তে বের হতে নিলে জাঙ্কুক এক ঝটকায় তেকে ধরে নিজের দিকে টেনে আনলো। তার বাহুতে যে অসম্ভব শক্তি, তাতে তে কোনো প্রতিরোধই করতে পারল না। আহ, কি করছো ভাইয়া? ছাড়ো।
তের কথা জাঙ্কুকের কানে পৌঁছালো না। সে তেকে টেনে নিজের মুখোমুখি করলো। তার চোখ দুটো কামনায় ভরা। তার এই চেহারা দেখে তের বুক ভয়ে কেঁপে উঠলো। সে মাথা ঝাঁকাতে চাইলো, চিৎকার করতে চাইলো, কিন্তু তার সেই প্রচেষ্টা ব্যর্থ করে জাঙ্কুক দ্রুত তার ডান হাত দিয়ে তের গলা চেপে ধরলো এবং মুহূর্তের মধ্যে তার ঠোঁট তের ঠোঁটের উপর চেপে ধরলো। ভাইয়া! তের মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। জাঙ্কুক তার ঠোঁট দিয়ে তের ঠোঁটকে দ্রুত আর তীব্রভাবে চুষতে লাগলো। জাঙ্কুকের এমন অগ্রাসী স্পর্শে তের চোখ কপালে উঠে গেল। তার মনে হলো সে নিঃশ্বাস নিতে পারছে না। এই প্রকাশ্য স্থানে নিজের পরিবার নাকের ডগায় জাঙ্কুক কিভাবে এমন কিছু করতে পারছে তার মাথায় ঢুকলো না। জাঙ্কুক বেশ কিছুক্ষণ পর তিস্তা ভেঙে দিয়ে তের দিকে তাকালো। তার চোখে এক তৃপ্তির হাসি। পুরো ব্যাপারটা এতটাই দ্রুত ঘটলো যে বাইরের কোলাহলে ব্যস্ত কেউ টের পেল না। জাঙ্কুক তের ঠোঁটে নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে ঠান্ডা ও তৃপ্তি কণ্ঠে বলে উঠল, বাহ, যেমন ভেবেছিলাম তার চেয়েও মিষ্টি হয়েছে দেখছি। তে তখনও হাঁপাচ্ছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে ভয়ে, লজ্জায় এবং ঘৃণায় স্থির হয়ে গিয়েছে। তার শরীর কাঁপছে। জাঙ্কুক তের চিবুক ধরে নিজের দিকে ফিরে বলে উঠল, উফ, এখন তো সময় নিস না। এখন তো সবার সামনে ভালো ছেলে সেজে থাকতে হবে, তাই না? তুমি এখন যাও, তবে রাতে আরাম করে খাবো, তৈরি থেকো। কথাটা বলেই জাঙ্কুক থেকে ছেড়ে দিল। আয়েশা অত্যন্ত স্বাভাবিকভাবে গায়ের দরজা খুলে নামলো। নিজের জামাটা একটু ঠিক করে নিয়ে সে হাসি মুখে এগিয়ে গেল জিনের দিকে। যেন গাড়ির ভেতরে কিছুই ঘটেনি, যেন সে বাড়ি ফিরে আসা এক আদর্শ ছেলে। তাই গাড়ির ভেতরে বসে রইল। শরীরের প্রতিটি রক্তবিন্দু যেন জমে গিয়েছে। তার ঠোঁটের উপর জাঙ্কুকের স্পর্শের স্মৃতি এখনো লেগে আছে, কিন্তু তার মা তাকে সাবধান করে দিয়েছে কোনো অভিযোগ করলে তাকে বাড়ি ছাড়া হতে হবে। তাই সে চুপ করে আছে। জাঙ্কুক এগিয়ে যেতেই জিন গাড়ির দিকে তাকিয়ে বলল, তুই এখন গাড়িতে বসে আছিস কেন? আয়, জাঙ্কুককে নিয়ে ঘরে যা, তোদের জন্য কত খাবার বানিয়েছি। জিন জাঙ্কুকের হাত ধরে তাকে সবার সামনে নিয়ে গেল। তাই নিজেকে টেনে গাড়ির বাইরে বের করলো। তার পা চলছে না। রাতে আরাম করে খাবে মানে? ভাই কি বোঝাতে চাইলো? উনি আমার সাথে খারাপ কিছু করবেন? না, এটা হতে পারে না। আমি এখন কি করব? কোথায় লুকাবো? মা তো আমাকে বিশ্বাস করবে না। 4 বছর আগে যে ভয়ে সে পালিয়ে বাঁচতে চেয়েছিল, সেই ভয়ই আজ তার সামনে এক ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। যেমন হাসি মুখে সবার সাথে কথা বলছে, আর তের মনে হচ্ছে সে যেন কোনো শিকারী পশু ডোবা এসে পড়েছে।